হাসপাতাল থেকে শুরু করে কোনো একটা প্রতিষ্ঠান মনে হয় ব্যবহারের যোগ্য আছে বলে আমার মনে হয় না। যেখানে টেন্ডার দিবে সেখানেও তাদের লোক, যেখানে কন্ট্রাক্টর সেখানেও তাদের লোক। সরকার দৌড়াচ্ছে চোরের পিছনে, ডাকাতের পিছনে। এই দৌরাত্ম্য দূর করতে হলে, এই সিন্ডিকেট ভাঙতে হলে জবাবদিহিমূলক একটা সরকার দরকার। স্টার নিউজ এখন আওয়াজ শুনে বুঝতে পারছেন আমরা স্টেডিয়ামের মধ্যে, পিরোজপুরের জেলা স্টেডিয়াম। যদিও আক্ষেপ অনেক, পিরোজপুর বাংলাদেশের যদি প্রথম 3টা জেলা যারা সবচাইতে বেশি দরিদ্র, সেই 3টা জেলার মধ্যে একটা হচ্ছে এই পিরোজপুর। কেন পিরোজপুরের মানুষের ভাগ্যের উন্নয়ন সেভাবে ঘটে নাই, সেগুলো নিয়ে অনেক আমাদের প্রশ্ন আছে। 26-এর নির্বাচন করতে আজকে আমরা পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পিরোজপুর নিয়ে আসলে আক্ষেপের শেষ নাই। এই জেলা আরো অনেক সুন্দর হতে পারত। আমার পাশ দিয়ে আমরা স্টেডিয়ামের মধ্যে বসা, এই স্টেডিয়ামের পুরোটা স্টেডিয়াম হবার কথা ছিল, পেছনটার দেখবেন ফাঁকা। এই জেলার একটা হাসপাতাল আছে, 100 শয্যার হাসপাতাল আছে, সেটা নামে মাত্র। 250 শয্যার হাসপাতাল হবার কথা, বিল্ডিং হয়ে আছে 3 বছর আগে, শুধুমাত্র লিফট নাই, হাসপাতাল অকেজ। অনেক সমস্যা এই জেলার, অনেক সমস্যা। আমরা সবকিছু নিয়ে প্রশ্ন করতে চাই। আমাদের কাছে যেসব প্রশ্ন আছে আমরা ঘুরে বেরিয়েছি গত 2 দিন ধরে এই পিরোজপুরে, এবং আরো কিছু প্রশ্ন আছে আমার সামনে যারা উপস্থিত আছেন তারা প্রশ্ন করবেন। আমরা শুরুতেই এই জেলা নিয়ে, সামনের নির্বাচন নিয়ে একটি ধারণা আপনাদেরকে দিতে চাই। একটি ছোট্ট রিপোর্ট দেখে আসি। কালীগঙ্গা বলেশ্বর বিধৌত সবুজের লীলাভূমি পিরোজপুর। নদীকেন্দ্রিক অঞ্চলটিতে যোগাযোগে রয়েছে নদী নির্ভরতা। নৌকার হাটের জন্য বিখ্যাত জেলাটি। আছে রায়েরকাঠি জমিদার বাড়ি, পারেরহাট জমিদার বাড়ি, আমরাবাজার জেলার দর্শনীয় স্থান। পিরোজপুরের সংসদীয় আসন 3টি। সদর, ইন্দরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর 1। কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ পড়েছে পিরোজপুর 2-এ এবং মঠবাড়িয়া 3 নম্বর আসনে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করছে। জেলার সবকটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত, বিএনপি দিয়েছে 2টিতে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো সাজাচ্ছে দলীয় প্রতিনিধি। পিরোজপুরের মূল সমস্যা জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্রতিবছরই ঝড় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাসিন্দারা। এছাড়া বেকার সমস্যা, বেহাল সড়ক, স্বাস্থ্যসেবায় সংকট দীর্ঘদিনের। নতুন প্রতিনিধির মাধ্যমে উন্নয়ন হবে জীবনমান, এমনটাই চাওয়া। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের সরকার নির্বাচিত করবে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই বাংলাদেশের প্রতিটি মানুষ এখন রাত্রি যাপন করছে। আমরা যারা তারুণ্যের ভোটার আছি অবশ্যই চাবো যে সামনে তারুণ্য নির্ভর যারা অনেক ভোট দিতে পারেনি, আমাদের বয়সী যারা ছেলে মেয়েরা, তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবে এবং সুন্দর একটি ভোটের মাধ্যমে এদেশে একটি সুন্দর সরকার গঠন হবে। জনগণ তার যে মৌলিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত যে প্রার্থী, যে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে। জেলার কৃষি পণ্যের মধ্যে সুপারি, নারকেল, আমড়া ও শুটকির রয়েছে অপার সম্ভাবনা। পরিকল্পিত উদ্যোগই পারে পিরোজপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। আপনারা রিপোর্টে যেভাবে দেখেছেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে সব দল এখন আসলে তাদের প্রস্তুতি নিচ্ছে, ঘর গোছাচ্ছে, যার যার মতো করে তারা মাঠে। আমরা দেখেছি মানুষের মধ্যে অনেক বেশি উদ্দীপনা। আমরা পরিচয় করিয়ে দিই যাদেরকে আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডানে জনাব নজরুল ইসলাম, তিনি আহ্বায়ক জেলা বিএনপি ও মনোনয়ন প্রার্থী তিনি। আমার ঠিক বামে মাসুদ সাইদি, তিনি পিরোজপুর 1 জামায়াতের মনোনীত প্রার্থী। আমার ডানে রয়েছেন আরেকজন মাওলানা আবুল কালাম আজাদ, তিনি পিরোজপুর 2 ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী। এবং সবশেষ রয়েছেন আমার বামে আল আমিন খান, তিনি যুগ্ম সমন্বয়কারী এনসিপি। এবং সামনে উপস্থিত দর্শক, এখানকার ভোটার, এখানকার মানুষ, এখানকার স্টেক হোল্ডার, এবং তারাই ঠিক করবেন সামনের দিনে তারা আসলে কাকে সংসদে দেখতে চান। আমার প্রথম প্রশ্ন, যেটি আসলে আমি শুরুতেই বলছিলাম, তার বাইরে গিয়ে আরেকটা প্রশ্ন করি। গত 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে এইখানে সবচাইতে বড় নিউজ আমি যে কয়টা দেখেছি ম্যাস মিডিয়ায়, গণমাধ্যমে, তার একটা ছিল এখানে, আমি একটু নিউজগুলো কয়েকটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তার মধ্যে একটা নিউজ ছিল উন্নয়ন প্রকল্পের নামে 1079 কোটি টাকা আত্মসাৎ, আসামি 27, গ্রেফতার 5। এবং সেই ঘটনার মূল স্টেক হোল্ডার এই পিরোজপুরে
উন্নয়ন প্রকল্পের নামে ৩,০০০ কোটি টাকারও বেশি এখান থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবং সেই জায়গার মনে হচ্ছে কোনো অভিভাবক নাই এই পিরোজপুরে। আমি একটু স্বরূপটা আপনার কাছ থেকে শুরু করি। ব্যাপারটা কি আসলে, কি ঘটেছে পিরোজপুরে? বিসমিল্লাহির রহমানির রহিম। পিরোজপুরের উন্নয়নের নামে এত বড় প্রতারণা হতে পারে, আমার এই দীর্ঘ জীবনে এরকম বিষয় আমার সম্মুখীন হয়নি। তার কারণ ঠিকাদাররা কাজ করার পর একটু 19-20 তাদের থাকতে পারে, সেরকম ধারণা আমাদের সকলেরই আছে। এখানে যে পুকুর চুরি হয়েছে, যে কাজ না করে টাকা নিয়ে যাওয়া এবং সেটা সরকারি কর্মচারী কর্মকর্তাদের সামনে, যারা তখন নির্বাচিত প্রতিনিধি ছিল তাদের সহযোগিতায় এই কাজগুলো হয়েছে, এটা পরবর্তী পর্যায়ে আমরা যখন বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে আমরা তখন হতভম্ব হয়েছি। সরকার দৌড়াচ্ছে চোরের পিছনে, ডাকাতের পিছনে, আর এদেশের জনগণ এখন রাস্তাঘাট নাই, ব্রিজ কালভার্ট নাই, মানুষ অবর্ণনীয় কষ্ট নিয়ে প্রতিদিন যাতায়াত করতেছে। আচ্ছা, আমরা আসবো। আমি আরেকটা নিউজ দেখছিলাম যে পিরোজপুর সদর উপজেলা থেকে রায়ের কাঠি হয়ে নাজিরপুর শ্রীরাম কাঠি পর্যন্ত 8 কিলোমিটার সড়ক, এটা মোটামুটি মানুষের মৃত্যু ফাঁদ। সেই রাস্তাটা কোনো একটুকু কাজ না করে, 1% কাজ না করে পুরো টাকাটা 17.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আপনারা আসলে এই জিনিসগুলো, আপনি তো মোটামুটি সক্রিয় ছিলেন, সক্রিয় সেইভাবে না থাকলেও আপনারা জানতেন বিষয়গুলো আসলে কি ঘটেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, যখন যিনি কথা বলেন তিনি যদি ঠিক বলেন আপনারা ঠিক বলতে পারেন, তিনি যদি বেঠিক বলেন বেঠিক বলতে পারেন, তার কথা যদি আপনাদের ভালো লাগে আপনারা হাততালি দিতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি শুরুতে স্টার নিউজকে আজকে পিরোজপুরে আসার জন্য, এবং পিরোজপুরের গণমানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, তারা যে উন্নয়ন বঞ্চিত সেই কথাগুলি আজকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করছি এই কথাগুলি জাতির সামনে যাবে এবং জাতি বিবেচনা করবে যে গত 17 বছর আমরা পিরোজপুরের মানুষ কতটা উন্নয়ন বঞ্চিত ছিলাম, কতটা অত্যাচারিত ছিলাম। আপনি যে বিষয়টি বলছেন, রাস্তাটি হলো নাজিরপুর সদর থেকে বৈঠাঘাটা পর্যন্ত, এবং আপনি বলছেন 8 কিলোমিটার। এটা 8 কিলোমিটার না, 17 কিলোমিটার রাস্তা। এটা আর একটা রাস্তা। আচ্ছা, এই দুটি রাস্তারই একই বেহাল দশা। এটা হয়েছে কি, আপনি যেটা শুরুতে প্রশ্ন করেছেন যে এখান থেকে সাবেক সাংসদ যারা ছিলেন, আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরা যারা ছিলেন, নেতা নেত্রী ছিলেন, তারা কাজের নামে, উন্নয়নের নামে বরাদ্দ এনেছেন, কিন্তু বরাদ্দের কোনো কাজ তারা করেনি। এবং যেটা দেখেছি আমরা এই সরকারের পতনের পরে যে প্রায় 1700 কোটি টাকা শুধু পিরোজপুর থেকে দুর্নীতি করা হয়েছে। তো এটি হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের সৃষ্টির পর থেকে এই দুর্নীতি, হত্যা, খুন, গুম, এটাই আওয়ামী লীগের ইতিহাস। আমরা এখানে আসলে প্রতিবাদ করার চেষ্টা করেছি যতটুকু আমাদের নজরে এসেছে। কিন্তু আপনি নিশ্চয়ই স্মরণ আছে, আওয়ামী লীগের 15 বছরে মানুষের সামান্য মৌলিক অধিকারটুকু ছিল না। তারা মানুষের কথা বলার স্বাধীনতাও রাখেনি। তারপরেও আমরা এটাকে প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি। এমনকি যখন আমরা জানতে পেরেছি, আমরা এলজিডি অফিসে ঘেরাও করেছি, মানববন্ধন করেছি। কিন্তু যেটা হয়েছে, টাকাটা তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। আমি একটু কথা এই প্রসঙ্গে বলতে চাই যে এই রাস্তাগুলির জন্য 5ই আগস্টের পরে আমি ব্যক্তিগতভাবে মন্ত্রণালয়ে বেশ কয়েকবার দৌড়িয়েছি, যাতে এলাকার মানুষের কষ্ট লাঘবে কিছু কাজ করা যায়। কিন্তু যেটা হয়েছে যে দুদক মামলা করার পরে আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছি, তারা বারবার বলছেন মামলা চলমান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জায়গাতে কোনো কাজ করা যাচ্ছে না। আমি তাদেরকে বললাম যে মামলা করেছে কিছু দুর্নীতিবাজ, তাদেরকে শাস্তি দেন, তাদের যে ডিপোজিটের সিকিউরিটি মানি আছে সেখান থেকে টাকা তারা আপনারা কেটে রাখেন, অথবা তাদের যে সম্পত্তি আছে সম্পত্তি ক্রোক করেন। কিন্তু সাধারণ জনগণ কেন কষ্ট ভোগ করতে হবে? বিশেষ করে এই রাস্তাগুলিতে আমাদের গর্ভবতী মায়েরা যারা যাতায়াত করেন, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে কলেজে যাতায়াত করেন, তাদের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। সরকারের এখনো আমাদের এখানে এই বিষয়টি দেখেনি। তো মূলত এটা হলো কি, যে আওয়ামী লীগ দুর্নীতিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল, তারা এই দুর্নীতিটাকে একটা আর্ট হিসেবে নিয়েছিল, এবং সেই দুর্নীতি যে শিল্পের পর্যায়ে নিয়েছিল, শিল্পের একটা বাস্তবায়ন তারা পিরোজপুরে করেছে। এখানে যেটা ঘটেছে, অন্য জায়গায় তো পুকুর চুরির কথা বলে, পিরোজপুরে আসলে মনে হচ্ছে সাগর চুরি।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি আল্লাহর নামে। যেখানে বিল পাস হবে সেখানেও তাদের লোক, যেখানে টেন্ডার দিবে সেখানেও তাদের লোক, যেখানে কন্ট্রাক্টর সেখানেও তাদের লোক। এটা একটা লুটপাটের একটা সিন্ডিকেট ছিল। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক সংগঠন আমরা মনে করি না। এটা একটা দেশের মধ্যে লুটপাট করার একটা সিন্ডিকেট ছিল মাত্র। যারা সব সময় এই দুর্নীতির বিরুদ্ধে কথা না বলেছেন তারাও কিন্তু এর দায় একেবারে এড়াতে পারেন না। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে বাংলাদেশের সকল অতীতের বর্তমানের দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। কারণ দুর্নীতিবাজরা যদি নির্বাচনে আবার আসে, আবার তাদের কাছে যেই ফল আছে সেটারই ফল ফলাবে, যেই বিসি আছে তাদের পকেটে সেটারই চাষাবাদ করবে। এই জন্য পরীক্ষিত দুর্নীতিবাজদের আমরা আর নির্বাচনে দেখতে চাই না। আমরা চাই সবাই মিলে সুন্দরভাবে ভালো মানুষরা এসে সমাজ গড়ুক, সহমর্মিতা আমাদের মধ্যে থাকুক, সৌহার্দ্যবোধ থাকুক, এবং আমরা পরস্পরে মিলেমিশে সোনার বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। এনসিপির প্রতিনিধি, আপনাকেও ঠিক একই প্রশ্ন, ছোট করে যদি বলেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্টার নিউজকে। দেশ বদলাবে নতুন নেতৃত্বে। ভাই যে কথাটা বলছিল, আসলে মানে সব জায়গায় যে নদী বা পুকুর চুরি হয়, এখানে সাগর চুরি হয়েছে। সাগর নাই বলবো, মহাসাগর চুরি হয়েছে। সত্যি কথা বলতে বিগত 17 বছরে শুধু চুরি, বাটপাড়ি, ছিনতাই, রাহাজানি এবং এই চুরিকে নতুন নতুন ভাবে সংস্কার করা যায়, সেই সংস্কারের চিন্তা চেতনা। আমাদের পিরোজপুর এলজিডির সাথে যারা সম্পৃক্ত ছিল, এই এলজিডির ছিল চুরির মহা একটা আঁকড়াখানা। আপনি পিরোজপুরের শুধু সদর না, পিরোজপুর যে 6টি উপজেলা আছে এবং এই উপজেলার মধ্যে যে সকল রাস্তাঘাট আছে, আমার মনে হয় না কোনো রাস্তাঘাটে কোনো সুস্থ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে। তো আমরা 2026-এ যে নতুন নির্বাচন আসবে, সেই নির্বাচনে অবশ্যই প্রত্যাশা করতেছি নতুন প্রজন্মের মাধ্যমে নতুন নেতৃত্ব দিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ার। আচ্ছা, আমার সেকেন্ড টপিক হচ্ছে এখানকার হসপিটাল। এখানকার ঢাক ঢোল পিটিয়ে আমার নিজের মনে আছে, সেটা বোধহয় আরো 4-5 বছর আগে ঘোষণা দেওয়া হয় হসপিটাল হবে, এবং হসপিটাল হলো 250 শয্যার হসপিটাল। আমি নিজে কালকে সরেজমিনে গিয়ে দেখলাম যে বিল্ডিং আছে, চকচকে বিল্ডিং, ভেতরে যায় দেখলাম যে পরিত্যক্ত একটা জায়গা তৈরি হয়েছে। মানে এখানে এত টাকা বিল্ডিং করে পরবর্তীতে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম ঘটনা কি, আমরা জানলাম যে 1টা বা 2টা লিফট নাই, সেই কারণে বিল্ডিংটা আজকে পরিত্যক্ত। এরকমও কি হইতে পারে? জি, এটা খুবই দুঃখজনক। আসলে আপনি বলছেন তো লিফটের জন্য, আমরা লিফটের ঘটনার পরপরই জানতে পেরেছি যে ওষুধ কেনা বেচাতেও তারা দুর্নীতি করেছে। জি, এখানে আসলে হয়েছে কি, হাসপাতাল মানুষের স্বাস্থ্য সেবার জন্য আওয়ামী লীগ তৈরি করেনি, হাসপাতাল তৈরি করেছিল দুর্নীতি করার জন্য। কারণ একটা 8তলা ভবন যখন হবে, 50 কোটি 70 কোটি বরাদ্দ হবে, সেখান থেকে 20 কোটি টাকা লুটপাট করবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। যে কারণে তারা হাসপাতালের উন্নয়ন কাজটা করেনি। এরকম বাংলাদেশে এত সুন্দর একটি হসপিটাল হয়েছে, অথচ আমরা আমাদের পিরোজপুরবাসী এটা সুবিধা ভোগ করতে পারছে না। মূলত দুর্নীতি, সুশাসনের অভাব, জবাবদিহিতার অভাবের কারণেই এই কাণ্ডগুলি ঘটেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও আমাদের কিছু প্রশ্ন আছে। ওই সরকার দুর্নীতি করে চলে গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার আজকে 1 বছরের বেশি সময় পার করেছে। 1টি বা 2টি লিফট এখানে বরাদ্দ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারে কত টাকা লাগতো, তারা তো চাইলে দিতে পারতো, পিরোজপুরের মানুষের স্বাস্থ্য সেবার উন্নতি হতো, কিন্তু সেটাও তারা করেনি। তো এখানে আপনার প্রশ্ন হচ্ছে, আপনি আফসোস করছেন, কিন্তু আপনারা জানেন যে জামাতের একটা ভালো প্রভাব আছে এই সরকারে, এবং আপনারও বেশ ভালো কেন্দ্রের সাথে যোগাযোগ এবং আপনার নেটওয়ার্কিংও ভালো বলে সবাই বিশ্বাস করে এবং মনে করে। সেই জায়গায় এটা আপনি পারতেন বলে অনেকেই মনে করে, সেই জায়গায় কোথাও কোনো ঘাটতি ছিল কিনা? আমার ব্যাপারে এরকম ধারণা থাকলে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমার ব্যাপারে এরকম সুধারণা রাখেন। তবে আমি এটা বলবো, নিশ্চয়ই আমি চেষ্টা করেছি। আমি গিয়েছি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বহুবার গিয়েছি। এই প্রসঙ্গক্রমে বলি যে এই হাসপাতালটির পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী উপজেলা জিয়ানগর হাসপাতাল, যেটা কি তারা রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগের কতটা ছিল, আমাদের উপজেলার নাম ছিল জিয়ানগর। এই জিয়ানগর নামটা তারা সহ্য করতে পারেনি, নামটা পরিবর্তন করে তারা ইন্দুরকানি রেখেছে। তো সেই জিয়ানগর হাসপাতালের আমাদের 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, সেই হাসপাতালটিকে আলহামদুলিল্লাহ আমি দৌড়ে এটাকে 31 থেকে 50 শয্যা বিশিষ্ট
করেছি আলহামদুলিল্লাহ, এবং এটার সরকারি অনুমোদন এসেছে আলহামদুলিল্লাহ, কার্যক্রম শুরু হয়ে গেছে। এটার জন্য দৌড়িয়েছি, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে তাদের প্রত্যেকের একটি জবাব, দুর্নীতির মামলা চলছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপারে মামলা চলছে, ফার্মেসিতে যারা ছিল তাদের ব্যাপারে মামলা চলছে, আগের যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিল তার ব্যাপারে মামলা চলছে, এমনকি সমর রেজাউল করিম সাহেব যিনি সাবেক এমপি মন্ত্রী ছিলেন তাদের ব্যাপারেও মামলা চলছে। এই সমস্ত মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে গভর্নমেন্ট এই ব্যাপারে নজর দিচ্ছে না। আচ্ছা, আপনারা এই সরকারের, যদিও আপনারা ডিরেক্ট কোনো প্রতিনিধি নাই, কিন্তু বলা হয় যে বিএনপির মানে অবস্থান অনেক শক্তিশালী। 5 আগস্টের আগ পর্যন্ত আপনারা তাদেরকে দায় দিয়ে দিতে পারেন, কিন্তু একটা বছর কিন্তু পার হয়ে গেছে। আপনারা কি আসলে কোনো ধরনের কোনো উদ্যোগ এই হাসপাতাল কেন্দ্রিক নিয়েছেন? আমরা উদ্যোগ ঠিক নেইনি, কিন্তু আমরা একটি কথা বারে বারে বলছে বিএনপি, যে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি। এই জাতীয় সংসদ নির্বাচন আমরা কেন চাচ্ছি, তার কারণ কিন্তু এই সমস্ত বিষয় জায়গায় এই সরকার তার সামান্যতম দায়বদ্ধতা সে নেয়নি। আমরা বিএনপি যেটা চাচ্ছে যে দ্রুত নির্বাচন যদি হয়, গণপ্রতিনিধিদের এগুলার দায়বদ্ধতা থাকে এবং তারা সেখানে দ্রুত এই কাজ করতে পারে। আপনারা অবগত আছেন যে আমাদের বর্তমান যে সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সাহেব প্রথম এই পিরোজপুরে এই মহা চুরির ব্যাপারে বা সাগর চুরির ব্যাপারে প্রথম বিএনপির লোকজন নিয়ে রাস্তায় নেমেছে তার নেতৃত্বে, এবং সেই নেতৃত্বের কারণে এরপর ছিটে ফোটা দু একজনে করার চেষ্টা করছে, কিন্তু সেইটা যেটা গণ আন্দোলনের রূপ দেওয়া, সেইটা কিন্তু অন্য কোনো সংগঠনের কাছ থেকে আমরা যতটা বলা হয় ততটা আমরা পাইনি। এ কারণে আমরা অনেকটা স্থিমিত হয়েছি যে সরকারের সাথে আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে যে তোমরা যা করছো তাতে তো সরকারের সাথে আমরা একটা টাচেলে চলিয়ে যাবো তোমরা, কাজেই আমরা সেই টাচেলে না যাওয়ার কারণে কেন্দ্রীয় বিএনপি বলছে আমরা দ্রুত নির্বাচন চাই, এবং নির্বাচন হয়ে গেলে গণপ্রতিনিধি নির্বাচিত হলে তাদের ব্যক্তিগত উদ্যোগে এবং তাদের রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকে তারা এই কাজগুলো করবে। এ কারণে আমরা দ্রুত নির্বাচন চাই এবং এই দেশের জনগণ মুক্তি পাক, এইটা আমরা চাই। একটা আন্দোলনের পর বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি হয় এবং এনসিপি তৈরি হয়, কোন ধরনের কোন প্রভাব কি আপনারা রাখতে পারেন? পিরোজপুরে অনেক রাস্তা খানাখন্দরে ভরা। আমি ব্যক্তিগতভাবে এখানে যে পিরোজপুর যে সচিব আছে ওনার সাথে দেখা করার জন্য গেছিলাম, গিয়ে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আমাদের সেখানে ফান্ড সম্পর্কে কতটুকু আছে, কি অবস্থাতে। উনি প্রথমে আমার কাছে একদম ওনার যেটা আছে উনি একদম অপারগ হয়ে আমার কাছে স্বীকার করলো যে আসলে ফান্ড বলতে কিছুই নাই। তাই আমি বললাম যে একটা ফান্ড একটা পরিষেবা কিভাবে চলে, তো বলতে লজ্জা লাগে। উনি শেষ পর্যন্ত ওনার ফটোকপির মেশিন থেকে আমার একটা পেপার বের করে দিল, যার উল্টা পাশে ব্যবহার করতেছে। আমার বুঝাইলো দেখেন আমার ফান্ডের এমন অবস্থা যে আমি একই কাগজ 2 বার ব্যবহার করি। তো আমি তারা বললাম যে তাহলে ফান্ডের জন্য কি করা যায়, যে পিরোজপুরে কাজ আনার জন্য কি করা যায়, সেক্ষেত্রে আপনাদের যে প্রসেসিং গুলো আছে সেগুলো আপনারা করেন। যেহেতু আমাদের মনোনীত একজন জুলাই যোদ্ধা ওখানে আছে, আমরা পিরোজপুরের পক্ষ থেকে তার কাছে যাই, গিয়ে রিকোয়েস্ট করি দেখে আমাদের পিরোজপুরের জন্য কোনো বড় দানা যায় কিনা। তো উনি আমার বারবার আশ্বস্ত করছে এবং আমিও কয়েকবার গেছি ওইখানে, কিন্তু আসলে আমি যাই না কোনো অদৃশ্য ছোঁয়ার কারণে বা কিসের কারণে ওনারা আসলে দিতে রাজি। হাসপাতালের 2টা লিফটের বিষয়ে আপনারা বলতে পারেন নাই? আমি এই ব্যাপারে আসলে লিফট না, শুধু পিরোজপুর অবকাঠামো থেকে শুরু করে আনুষঙ্গিক যেগুলো আছে আমি ডিসি মহোদয়ের সাথে কয়েকবারই বসছিলাম, এবং তারও একটা উদ্যোগ দেখছিলাম যে পিরোজপুর থেকে একটা প্রতিনিধি দল সহ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে যাবে, এবং আমি বেশ কয়েকবারই ডিসি মহোদয় এনডিসি মহোদয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করছিলাম যে চলেন আমরা একটা প্রতিনিধি দল নিয়ে যাই এবং আমরা আমাদের পিরোজপুরের সমস্যাগুলো সেটা তুলে ধরি। আচ্ছা, আসলে পারেন নাই আপনারা। ওকে, এখানকার মানুষ খুলনায় চলে যায়, নাহলে বরিশাল চলে যায়, এই জায়গায় একটা হসপিটাল হয় না। আপনারা কি এই বিষয় নিয়ে মানে ওয়াকিবহাল, জানেন? গোটা দেশে ধন্যবাদ আপনাকে। গোটা দেশের যেরকম একটা উপজেলাকে দেখলে যতটুকু দেখেছেন, আপনি পিরোজপুরের হয়তো বা তার চেয়েও কম জায়গা দেখেছেন, একটা ইউনিয়নের পরিমাণ জায়গা দেখেছেন। আপনি পিরোজপুর 2-এর ভান্ডারিয়ায়, কাউখালীতে, নেসারাবাদে এবং মঠবাড়িয়া সব জায়গায় রাস্তাঘাটের একই অবস্থা। এর মূল কারণ হলো আসলেই দুর্নীতি। আর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিএনপি নেতা যেটা বলছে নির্বাচন চাই আমরা দ্রুত, আমরাও নির্বাচন চাই। ওনারা দ্রুত নির্বাচন চায়, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। তবে সেই সিন্ডিকেট ভেঙে পুরাতন বন্দোবস্তে নির্বাচন হলে হবে না, সেই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।
সে নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য আগে গণভোট দরকার। এই জন্য জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় দলগুলো দুই একটা বিএনপির বাইরে যারা আছেন তারা দাবি তুলেছেন যে গণভোট দিতে হবে, গণভোটের মাধ্যমে সামনে নির্বাচনের বৈধতা আসবে, নির্বাচনের বৈধতা আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, অটোমেটিক সব সিন্ডিকেট ভঙ্গ হয়ে যাবে, অতীত বন্দোবস্তে আর কোন সিন্ডিকেট তৈরির সুযোগ বাংলাদেশে কখনো মানুষ দিবে না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই জন্য ভাই নির্বাচন চাচ্ছে, আমরাও একমত, আমরা অতি দ্রুত চাচ্ছি। আচ্ছা, ভাই যখন নির্বাচন চাচ্ছে আমরা তার আরো 1 মাস আগে চাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে কথা বলার অনেক মানুষ আছে। ঢাকায় বসে টেবিলে বসে টকশো হয়, দুই পক্ষের মধ্যে এরকম মোটামুটি যুদ্ধ হয়। স্বাস্থ্য সেবা নিয়ে পিরোজপুরের, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কারো? আসলে আজকে পিরোজপুরে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে এটা আসলে সময়ের দাবি। সারা অতীত সরকারের সমস্ত দুর্নীতি যেভাবে রন্ধে রন্ধে বাসা বেঁধেছিল, পিরোজপুর সদর হসপিটালও এর বাইরে না। আপনারা নিশ্চয়ই জানেন পিরোজপুরের কিছু কিছু প্রশাসনিক মানে হসপিটাল রিলেটেড যে সমস্ত কর্মকর্তারা তারা কতটা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এর পাশাপাশি আরেকটি সমস্যা যেটা আছে সেটা হলো পিরোজপুর হসপিটালে দালালদের দৌরাত্ম্য। কিছু লোকের সহায়তায়, আমি স্পেসিফিক হয়তো বললাম না, কিছু লোকের সহায়তায় সাধারণ মানুষের, অসুস্থ রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা অর্থ কি পরিমাণে যে হাতিয়ে নিচ্ছে এটা আসলে বলাই বাহুল্য। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, ইভেন সিভিল সার্জন সাহেবের সাথেও কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা পিরোজপুর হসপিটালের দালাল মুক্ত করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশ্ন রাখি, আসলে পিরোজপুর থেকে এই হসপিটালের দুর্নীতি এবং এই দালাল মুক্ত করা কি আদৌ সম্ভব? আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই ছোট করে যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে এই দালাল, অ্যাম্বুলেন্স নিয়ে বাণিজ্য এবং ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আসার পরেই, কালকে কিন্তু গরিব মানুষ উনি আমাকে বলছিলেন যে ভাই গেলেই একটা জ্বর নিয়ে গেলেও 5টা টেস্ট। এখানে আমি সরকারি হসপিটালে যাই ঠিকই, কিন্তু ওনারা তো সময় দেয় না, বাধ্য হয়ে আমি গরিব মানুষ, আমাকে যেতে হয় তার ক্লিনিকে, কারণ সে দুপুরের বিকেলের পর অমুক ক্লিনিকে আসেন, এই বলে তাকে নিয়ে যাওয়া হয়। তো এই বিষয়গুলো কি কখন, মানে আগে যদি আগের কথা বলেন আপনারা বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগের সময় তারা এটা নিয়ন্ত্রণ করত, এখন এটা কারা করতেছে? ধন্যবাদ। এখন আগে যারা করতো তারাই করছে। সমস্যা হলো এটা একটা সিন্ডিকেটের সামনের মাথাটা এখন দৃশ্যমান নেই, পেছনের সবাই রয়ে গেছে। সরকার এই দুর্নীতিবাজকে ধরার জন্য কিছু মামলা করেছে, কিন্তু মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে। আবার এই যে যারা দালাল ছিল, যাদের দৌরাত্মের কারণে হসপিটাল শহর পিরোজপুরের সামরিক উন্নয়ন কাজ ব্যাহত হয়েছে, তারা যে যার অবস্থানই কিন্তু আছে। শুধু দৃশ্যমান নেই সামনের মাথাটি, কিন্তু গোটা শরীরটাই কিন্তু আছে। তারাই একইভাবে তারা কাজ করে যাচ্ছে। সরকার এখানে সুদৃষ্টি দরকার। দ্বিতীয় কথা হলো, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের দ্বারা তো এটা সম্ভব নয় যে আমরা সেখানে গিয়ে মারপিট করবো বা এটাকে বন্ধ করবো। এটার জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন। যেটা আপনি বলছেন যে পিরোজপুর নিয়ে আলোচনা করবেন, ডেফিনেটলি পিরোজপুর নিয়ে আলোচনা করবো, কিন্তু আলোচনার প্রসঙ্গক্রমে এটা অবশ্যই নির্বাচনটা চলে আসবে। এই দৌরাত্ম্য দূর করতে হলে, এই সিন্ডিকেট ভাঙতে হলে জবাবদিহিমূলক একটা সরকার দরকার। এই সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। আর এই দুর্নীতি শুধুমাত্র কিছু আওয়ামী লীগ করেছে তা না, আমরা দেশ স্বাধীনের পর থেকে যতগুলি সরকার এসেছে ম্যাক্সিমাম সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। এই দুর্নীতি আমরা সাফ করতে পারিনি, বৈষম্য দূর করতে পারিনি, যার কারণে কিন্তু 24-এর জন্ম হয়েছিল। তো সেই 24-এর যে চেতনা, দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হচ্ছে যে আমাদের নিজেদের ভেতরে কিছু মতভেদের কারণে 24-এর চেতনা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এখন 24 এই গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এই মূল স্পিড থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। তো এই জায়গাটা যদি চলতে থাকে, আমি মনে করি আমাদের এই দৌরাত্ম্য, সিন্ডিকেট, দালালদের এই রাজত্বে কোনো কিছুই ভাঙা সম্ভব হবে না। ঘুরে ফিরে কিন্তু কথা একটি নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচন, একটি জবাবদিহিমূলক সরকার দরকার। আচ্ছা, আপনিও কি একই কথা বলবেন যে সেই যারা করছিল তারাই করে, মানে খাবার সরবরাহ থেকে শুরু করে, মানে ঠিকাদারি হিসেবে হাসপাতালের এই যে অ্যাম্বুলেন্স নিয়ে বাণিজ্য বলেন, এই যে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বাণিজ্য বলেন, এগুলো এখন কারা করে? বিএনপি এখানে আসলে কিভাবে দেখে জিনিসটা? আসলে বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গ বা অব্যবস্থার কথা যদি আসে, তাহলে সেটা একটা ভয়াবহ রূপ। কিরকম? যেমন ধরেন, আমি বলি, হসপিটালে একটা সমস্যা আমার নলেজে আসলো, আমি যাবো কার কাছে?
হসপিটালের যে আরএমও আছে তার কাছে যাব, সিভিল সার্জন থাকলে তার কাছে যাব। সিভিল সার্জন এবং আরএমের কাছে যদি বলা হয় এই অব্যবস্থার কথা, তাহলে উনি আমাকে এমন কতগুলা কথা বলবে যে আমার ডাক্তার নাই, আমার নার্স নাই, আমার যন্ত্রপাতি নাই, আমার এই নাই সেই নাই, এই সব নানান নাই এমনভাবে বলে যে শেষে ওনার কাছে ক্ষমা চেয়ে ছাড়া আশা ছাড়া আর কিছু বাকি থাকে না। আগের একজন এসিল্যান্ডের পদায়ন, একজন ইউএনওর পদায়ন, একজন ডিসির পদায়ন কিংবা সিভিল সার্জনের পদায়ন, এখানে রাজনীতিবিদদের হাত থাকে। ভালো ছেলে সবসময় তারা প্রশাসনে গিয়ে বলে, জনপ্রশাসনে গিয়ে বলে আমার একটা ভালো ছেলে দিন অমুক উপজেলায়, অমুক জেলায়, অমুক হাসপাতালের জন্য। তো সেই জায়গায় তো বিএনপির প্রভাব থাকার কথা, আপনাদেরকে সেখানে পাত্তাই দেয় না। ব্যাপারটা এরকম। আমাকে না, শুধু এই যত লোক আছে, আমাদের স্নেহের মাসুদ সাহেব উনিও দুই একটা কথা বলছে। ওই যে এক ভাই দাঁড়িয়ে বলল যে ওনাদের গেছিল নাকি ওই স্বাস্থ্য সচিবের কাছে, এই যারা গেছে তারা বাস্তব অভিজ্ঞতা, এবং আমরা যারা গেছি বাস্তব অভিজ্ঞতা যে আমরা এই যে আপনারা বলেন যে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মানুষের কাছে এখন একটা বোঝা। এটা আমার দৃষ্টিতে যদি আমিও এমপিও হই তাহলে সেই বোঝা নামানো খুব দুঃসাধ্য। আমি নিজে একটা প্ল্যান করে রাখছি, যদি আমি এমপি হই তাইলে এই এগেনস্টে কি আমি মেজার নেব, মনে মনে চিন্তা করে রাখছি। আমি যত দুর্নীতি আসবে আমার কাছে বলার সাথে আমি ওই লোকের কাছ থেকে একটা দরখাস্ত নেব, দরখাস্ত নিয়ে আমি এটা ডিউ লেটার দিয়া এমপি হিসাবে আমি ওই মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠাবো যে সমস্যার সমাধান করা দরকার। কিন্তু সমাধানের পথ অত্যন্ত দুরূহ, এবং বাংলাদেশ আপনি দেখেন যত মানুষ এই আমরা বিরোধী দল যারা করছি এই 17 বছর কত অন্যায় অবিচার আমাদের উপর হয়েছে, সেই সরকারি কর্মচারী যারা আছে তারা কি বাংলাদেশের এই প্রশাসনে এখন নাই? এই সরকারি কর্মকর্তা আছে, তাদেরকে কিভাবে করবেন? এটা আমাদের গণপ্রতিনিধিদের শুধু দায়িত্ব দিলে বা রাজনৈতিক দলকে দোষারোপ করলে হবে না। এই দোষারোপটা আপনার এ ব্যাপারে সমস্ত জনসাধারণ এবং এ ব্যাপারে একটা বিপ্লব হওয়া দরকার এই দেশে, যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য। তারা ওই দুর্নীতি করা ছাড়া তাদের অন্য কোনো চিন্তা মাথার মধ্যে আসে না যে একজন মানুষ গেলে তাকে সার্ভিস দেওয়া আমার দায়িত্ব, সেইটা না মনে করে সে মনে করে যে ওই লোকটা ঠেকে আমার কাছে আসছেন, তার কাছ থেকে টাকা নেওয়া আমার দায়িত্ব। আচ্ছা, একটু ইসলামী আন্দোলন আপনারা একটু বলবেন যে সরকার, আমরা আগে জানতাম যে সরকারের আসলে কন্ট্রোল অ্যাডমিন ক্যাডারের যারা স্থানীয় প্রশাসন যারা চালায় তাদের হাতে থাকে, স্থানীয় থানার হাতে থাকে। তো এইগুলো তো আগের সরকারের সময় যেমন আমরা দেখতাম, সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে যেটা আসলে হাত বদল হয়ে গেছে। সেই আগের মতোই করাপশন আছে, সেই আগের মতোই যে বন্দোবস্ত ছিল সেই রকম আছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। এই হাত কাদের বদলে হয়েছে? বর্তমান প্রশাসন এবং বর্তমান এই সিন্ডিকেটে জড়িত দায়িত্বশীলদের দিয়ে এদেশে কখনোই দুর্নীতি দূর করা সম্ভব হবে না। এই জন্য সবকিছুর ভয়ে মনে রাখতে হবে, পাগল কোনোদিন পাগলকে চিকিৎসা করে সুস্থ বানাতে পারে না। তো উপরের নেতা যদি দুর্নীতিবাজ হয়, সে তার অধীনস্থ কর্মচারীদের দুর্নীতি মুক্ত কিভাবে করবে? কথার কথা, ডিসি সাহেব যদি দুর্নীতিতে জড়ায় যায়, সে এসপি সাহেবকে দুর্নীতি মুক্ত করতে পারবে না। এসপি সাহেব যদি দুর্নীতিতে জড়ায় যায়, সে কখনো থানার ওসি সাহেবকে দুর্নীতি মুক্ত করতে পারবে না। এই জন্য আমরা চাই মুত্তাকি লোকের শাসন, যে শুধুমাত্র উপরের স্যারকে ভয় করবে না। উপরে একজন যে আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ দেখছেন, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত ভয় না করবে এবং খোদাভীরু নেতৃত্ব যখন পর্যন্ত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কসম করে বলতে পারি, দুর্নীতি কোনোদিন দূর হওয়া সম্ভব নয়। আচ্ছা, সবার অভিযোগ মোটামুটি আপনাদের দিকে, আপনারা সরকারে অনেক বেশি প্রভাবশালী, আপনাদের প্রতিনিধি সরকারের সবচেয়ে বেশি, তো আপনাদের কথা স্থানীয় প্রশাসন শোনে না। ব্যাপারটা কি এইরকম? আপনারও কি একই রকমের অভিযোগ? ধন্যবাদ। আসলে প্রত্যাশা তো মানুষের অনেক থাকে, কিন্তু প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সবার সক্রিয় ভূমিকা থাকতে হয়। জি, শুধু যদি মনে করে যে এনসিপি দেশে পরিবর্তন আনবে
তাহলে তো এনসিপি সরকার গঠন করতে পারে না, এনসিপি পরিবর্তন আনবে সেটা বলা হয়নি। NCP বলা হয়েছে যেহেতু সরকারে তাদের প্রভাব অনেক বেশি, আপনি চাইলে একজনকে তদবির করে একটা ভালো ছেলে অ্যাডমিন ক্যাডারের তাকে ইউনো হিসেবে আনতে পারেন, ভালো ডাক্তার তাকে নিয়ে আসতে পারেন, ডাক্তারের পদ কম আছে তাদেরকে তদবির করে নিয়ে আসতে পারেন। দেশের পরিবর্তনের জন্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যে চেষ্টা ছিল আমাদের 24-এর গণ অভ্যুত্থান আন্দোলনে, তারই ধারাবাহিকতায় আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি দেশে নতুনত্ব আসুক, দেশের ভিতরে পরিবর্তন আসুক। কিন্তু ওই যে প্রথমেই বলছিলাম একটা অদৃশ্য ছায়া আছে, কিন্তু পরিবর্তন কি হয়েছে? আমি বলতেই আমি একটা নিউজ দেখছিলাম যে পিরোজপুরে মসজিদে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেফতার। এটা অনেক আগের কথা। হ্যাঁ, অনেক আগের কথা, কিন্তু সেটা 5 আগস্টের পরে। হ্যাঁ, 5 আগস্টের পরে। আসলে ওই সময় এনসিপি ছিল না, বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের একটা গ্রুপ ছিল। জি, সেখানে আমাদের এক প্রতিনিধি ছিল। উনি যখনই এই ধরনের একটা অকারেন্সের মধ্যে জড়াইছে, দল থেকে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের বর্তমান যে কমিটি তার মধ্যে তার কোনো সম্পৃক্ততা নাই। আচ্ছা, আমরা একটু সাধারণ মানুষের কাছে প্রশ্ন নিতে পারি এই প্রসঙ্গে। স্থানীয় রাজনীতি যেটা বললেন, সবাই মোটামুটি একমত। এখানে যারা আলোচক আছেন, আপনাদের কি ভিন্ন মত কিছু আছে কিনা? জি, আমি প্রার্থীদের কাছে প্রশ্ন করতে চাই, তারা কি আগামীতে এমপি হলে তারা কি স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নেবেন কিনা? যদি যারা ঢোকে তাহলে ওই পরিবেশটা আরেকটু ভালো হয়। আর একটা প্রশ্ন হলো যে আমাদের প্রতিনিধি যারা আছেন তারা নির্বাচনের আগে এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করতেছেন কিনা বা চেষ্টা করতেছেন কিনা জানতে চাই। জি, ছোট করে যদি বলেন, এখানকার সবার ছেলে মেয়ে যদি অসুস্থ হয় তারা কি সবাই বিদেশে চলে যায় নাকি? আলহামদুলিল্লাহ, আমরা এটা আরো আগে ঘোষণা করেছি, হয়তো ভাই ওই নিউজটা পড়েনি, যে সারা বাংলাদেশের 300 আসনে যদি প্রার্থী দেওয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, যে চিকিৎসা বাংলাদেশে সম্ভব, ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা থেকে সর্বনিম্ন কর্মী পর্যন্ত, শুধু আমাদের ছেলে মেয়ে না, সবার চিকিৎসা বাংলাদেশি হবে এবং সেই চিকিৎসার উপযোগী এদেশের চিকিৎসা বিভাগ আমরা গড়ার চেষ্টা করব। আচ্ছা, এবং বাংলাদেশে পড়ালেখা করছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমরা নির্বাচিত হই বা না হই, আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনি, আপনার কাছে এই জিনিসটা শুনতে চাই। নির্বাচিত হই বা না হই, আমরা উন্নয়নের কাজ আমাদের অব্যাহতভাবে করে যাব ইনশাআল্লাহ। যারা নির্বাচিত হয় তাদেরকে সহযোগিতা করব, এটা আমাদের অঙ্গীকার। জি, ধন্যবাদ। একটু বলবেন যে আপনাদের ছেলে মেয়ে কি দেশের বাইরেই পড়াশোনা করে, মানে আর শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি তারাও পিরোজপুরের বাইরে থেকে তাদের শিক্ষা, মানে স্বাস্থ্যের জন্য, ডাক্তার দেখানোর জন্য তাদেরকে ঢাকা যেতে হয় বা বরিশালে যেতে হয়? এই যে বাইরে যাওয়ার প্রসঙ্গটা যে কারণে আসে, যার সামর্থ্য আছে সে যায়। যেমন ধরেন আমরা যারা এখন ঢাকা যাই, বেশিরভাগ লোকই আমরা বাসে যাই। কিন্তু বাসে যাই কেন? 500-600 টাকায় আমার ঢাকা যাওয়া হয়ে যায়। কিন্তু আমি যদি একটি গাড়ি কিনি তাহলে গাড়িতে কিন্তু আমার 6-7 হাজার টাকা খরচ হবে। এটা কিন্তু একটা অর্থনৈতিক সামর্থ্যেরও বিষয়। এখন এই জন্য চিকিৎসার ব্যাপারটা আপনারা যেভাবে এদেশের মানুষ বা আমি নিজেও, আমি কিন্তু চিকিৎসা যদি বড় চিকিৎসা লাগে আমি কিন্তু পিজি হাসপাতালে ওই 200 টাকার যে আছে ওইটা দেখাই, আর নাইলে 30 টাকার টিকিট কেটে আমি দেখাই। যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যায় তাহলে আমরা যেটা এদেশের মানুষের জন্য করতে চাব সেটা হলো যে নতুন ভার্সনের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যখনই যেটা আধুনিক বের হবে সেটা বাংলাদেশে অন্ততপক্ষে 4-5টা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলাই আমরা দ্রুত সরবরাহ করে, যাতে মানুষ বিদেশে যাওয়ার যে মূল যে প্রবণতা, সেই প্রবণতা যেন বন্ধ হয়। ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গে বলছি, সম্মানিত প্রশ্নকর্তা যেটা বলতে চেয়েছেন এটা মূলত সম্ভবত পিরোজপুর জেলা কেন্দ্রিক নয়, এই রোগটা বেশি জাতীয় পর্যায়ে। এটা আমি মনে করি অর্থনৈতিক সামর্থ্যের ইস্যু না, এটা হলো দেশপ্রেমের ইস্যু। আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদেরই যদি আস্থা না থাকে, আমরাই যদি তাদের সেই ট্রাস্টটা না করতে পারি, তাহলে তো দেশের বাইরে যেতেই হবে। এই জন্য বলছি আমাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে, দেশপ্রেম তৈরি করতে হবে, তবেই যে ব্যবস্থা আমাদের আছে এই ব্যবস্থা যথেষ্ট আমাদের জন্য, যথেষ্ট। এই দিয়ে আমাদের সব ধরনের চিকিৎসা হচ্ছে। একটা সময় হার্টের অসুখের জন্য আমাদের বিভিন্ন দেশের ডাক্তারের পরামর্শ নিতে হতো, এখন বাংলাদেশে হাজার হাজার বাইপাস সার্জারি হচ্ছে প্রতিনিয়ত। সো আমি মনে করি দেশপ্রেমটাকে আগে জাগ্রত করা দরকার, তাহলে আর এই সমস্যাগুলি হবে না। যে 17 বছরে আওয়ামী লীগ প্রশাসনকে যেভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক
মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনের সেই লোকগুলি এখনো বসে আছে। বিষয়টা এরকম ঘটেছে যে পিরোজপুরের ডিসিকে বদলি করে পাঠিয়েছে মাদারীপুরকে পাঠিয়েছে শরীয়তপুর, আর শরীয়তপুর গেছে সিঙ্গাপুর। কিন্তু যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগই তো আছে, সেই আওয়ামী লীগ আছে। তো প্রশাসন যতক্ষণ পর্যন্ত রিসাফল করা না যাবে, এই দুর্নীতিপরায়ণ এবং আওয়ামী ঘেঁষা এই লোকগুলিকে যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে সরানো না যাবে, একটি সৎ এবং ন্যায়পরায়ণ প্রশাসন প্রতিষ্ঠিত না হবে, এই দৌরাত্ম্য শেষ। আচ্ছা, একটা প্রশ্ন নিতে চাই। জি, এখানে যিনি ছিলেন পিরোজপুরের এনসিপির চাঁদাবাজির একজন গ্রেপ্তার হয়েছিলেন, তখন এনসিপি ছিলেন না, উনি ছিলেন জাতীয় নাগরিক পার্টি। সেই হিসেবে জাতীয় নাগরিক কমিটি ছিল। তো ওনাকে যখন ওই দল থেকে বা ওই কমিটি থেকে বহিষ্কার করা হয়, তাকে এখন দেখা যায় যে বাংলাদেশ জামাতে ইসলামী ছত্রছায়ায় দেখা যায়। জনাব মাসুদ সাঈদী ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনার সাথেই দেখা যায় যে নির্বাচনী প্রচারণায় দেখা যায়। তো এক্ষেত্রে আপনার মতামতটা কি? সে তো এক দলে ছিল, যে কুলুষিত সে তো সব জায়গায় করেছিল এবং সকল রাজনৈতিক দলে। প্রশ্ন পরিষ্কার। জি, যদি উত্তর দেন। ধন্যবাদ আপনাকে। আপনি আমার সঙ্গে হয়তো ছবিতে দেখেছেন, আমার কোন স্টেজে তাকে দেখেননি। আমি কোথাও থেকে হেঁটে যাচ্ছি, আমার পেছনে ছিল, ছবি উঠেছে, এটা দেখেছেন। আমার কোন স্টেজে সে বক্তব্য রাখেনি, আমার সঙ্গে হাত ধরাধরি করে কোনো ছবি দেখাতে পারবেন না, আমার সঙ্গে সখ্যতা আপনারা প্রমাণও করতে পারবেন না, কোনো রেস্টুরেন্টে বসে খেয়েছে এটাও দেখাতে পারবেন না। একটি মাত্র অনুষ্ঠানে সে গিয়েছিল, তা আমার পেছনে ছিল। এক ভদ্রলোক আমার সামনে থেকে ছবি তুলেছে, সে আমার পিছনে ছিল। আমার তো পিছনে ফিরে দেখার সুযোগও ছিল না যে আমার পেছনে কে কে আছে। তবে আমরা এতটুকু নিশ্চিত আপনাকে আশ্বস্ত করছি, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো টেন্ডারবাজ আমাদের দলে আশ্রয় পাবে না, আমরাও প্রশ্রয় দেব। আচ্ছা, এ প্রসঙ্গে ওই বোনের সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই মাসুদ সাহেবকে। উনি বলছেন যে কাউকে পাওয়া যাবে না। নাজিরপুরে আমরা ইসরাফিল নামে আমাদের স্বেচ্ছাসেবক দলের এক লোক, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যে একজনের ঘর দখল করে উনি অফিস করতে গেছিলেন। সেই অফিস করার কারণে আরেকজনের ঘরে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। সেই লোককে সেই ইসরাফিলকে উনি ফুলের তোলা দিয়ে নাজিরপুরের মাটিতেই উনি গ্রহণ করছে জামাতকে। এটাও আমার একটা প্রশ্ন, যে এটার ব্যাখ্যাটা আপনি একটু দিলে। আমি উত্তরটা দেব, একটু প্লিজ আমি দিচ্ছি। সেটা হলো যে নাজিরপুরে যে ইসরাফিলের কথা বলছেন, তিনি, আমি যতটুকু আমার স্মরণে আছে, তিনি স্বেচ্ছাসেবক দলের সম্ভবত উপজেলা আহ্বায়ক ছিলেন সম্ভবত। তিনি যেটা বলছে এটা তার বক্তব্য, তিনি পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছেন, লোকাল পত্রিকায় ছাপা হয়েছে, সেগুলো আমার কাছেও আছে। যেহেতু এটা নিয়ে সোশ্যাল মিডিয়া আমাকে একটু কালার করার অনেক চেষ্টা করা হয়েছে, যে কারণে আমি বাধ্য হয়ে কালেক্ট করেছি। তার বক্তব্য পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে যেটা তিনি বলেছেন, সেটা হলো এই যে নাজিরপুর স্টেডিয়ামে একটি মেলার আয়োজন করা হয়েছিল, সেই মেলায় একটা জুয়া খেলার জন্য স্থানীয় বিএনপির কিছু নেতৃবৃন্দ চেষ্টা করেছিল। এইটা তিনি প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরে তিনি জামাতে আকৃষ্ট হয়ে জামাতে আকৃষ্ট তিনি জামাতে এসেছেন। এটা তাকে কেউ জোর করে নিয়ে আসেনি। আর আমি যে বক্তব্য দিচ্ছি এটি এখানকার লোকাল পত্রিকায় ছাপা হয়েছে। আমি বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমাদের দলে অন্য দলের লোক খুব কম আসে, বরং আমরা প্রতিদিন দেখতে পাই ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যে সমাবেশ হয়, সমাবেশ শেষে বিএনপি স্লোগান দিতে দিতে হঠাৎ করে তার মুখ থেকে জয় বাংলা স্লোগান বেরিয়ে যায়। তো এটা থেকে বোঝা যায় যে আমরা আসলে কাউকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, মূলত তারা আশ্রয় প্রশ্রয় বিএনপির কাছেই পাচ্ছে। ইসলামী আন্দোলন একটা জায়গায় দেখলাম যে তাদের কোনো ইয়েই পায় নাই, কোনো নমিনেশন দেওয়ার মতো। একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে রুস্তম আলী ফরাজি, যিনি অন্য রাজনৈতিক দল যারা অলরেডি সবার কাছে নেগেটিভ, তাকেই আপনারা মনোনীত করেছেন। আপনাদের এই অবস্থা হলো কি? বরিশাল তো আপনাদের প্রভাব অনেক বেশি থাকার কথা। সুন্দর প্রশ্ন। আসলে এখানে যারা আছেন তারা জেনে রাখেন, রুস্তম আলী ফরাজি মূলত ইসলামী আন্দোলন থেকেই তার রাজনৈতিক জীবন শুরু করেছে। তখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল। যখন রুস্তম আলী ফরাজি ব্যক্তি বাংলাদেশের, আমি বলবো যে ইসলামী আন্দোলন এমন একটা দল কখনো নীতির সাথে আপোষ করেনি। আপনাদের কি অবস্থা? এখানকার তিনটা আসনের মধ্যে কোন জায়গায় এখন পর্যন্ত একটা আসন যেই জায়গাটায় মনোনয়ন দেওয়া হয়েছে, তার সম্পর্কে আমরা জানলাম যে তিনি বহিষ্কৃত একজন নেতা ছিলেন। কিছুদিন আগে তাকে আবার পুনর্বহাল করে কোনো মতে তাকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে। তা আপনাদের কি আসলে এরকম দুরবস্থা? এই যে কথাটা আপনি বলছেন যে বহিষ্কার করা হয়েছে তাদের, রুহুল আমিন দুলাল সাহেবের প্রসঙ্গটা মনে হয় উনি তুলেছেন। জি,
রুহুল আমিন দুলাল দীর্ঘদিন এই বিএনপির ছাত্রদল থেকে উঠে আসা একজন নেতা। এই 5 তারিখের পরে পট পরিবর্তনের পরে ওনার নামে কয়েকটা পত্রিকা তার নামে স্ক্যান্ডাল ছড়াইতেছিল, এটা তার ধারণা, এবং সে এইটা নিজের নানানভাবে এইটা প্রতিবাদ করার উনি চেষ্টা করেছেন। এই ঘটনাটা যখন উনি একটি পত্রিকা অফিসে গিয়ে যে রিপোর্ট করেছে তার সাথে যখন বলছে যে আপনি এই রিপোর্টটা কালকে বললেন যে প্রতিবাদ দিবেন, আপনি প্রতিবাদ দিলেন না কেন, এই চার্জ করার কারণে ওনরা সেইটা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে উনি পাঠাইছে। পাঠানোর পরে সাথে সাথে উনি তাকে দল থেকে বহিষ্কার করছে যে আপনার এই আচরণ আমরা সহ্য করব না, কারণ 5 তারিখের পরে দেশে যে ললেস সিচুয়েশন ছিল এটা আপনারা এখানে যারা উপস্থিত সবাই জানেন। পুলিশ কাজ করতেছিল না, আমরা যারা রাজনীতি করি আমরাও বিভিন্নভাবে এই ব্যাপক সমস্যা সমাধান করার জন্য আমরাও খুব মারাত্মক শক্তি অর্জন করি নাই। আমাদের দল বা অন্যান্য দলেরও কিছু কিছু সুযোগ সন্ধানী লোক যখন সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছিল তখন আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করেছি, এবং অনেকটা জেনে না জেনে যখন বিএনপির লোক এই ঘটনায় জড়িয়ে পড়ার কারণে আমরা অনেক লোককেই বহিষ্কার করেছি, এবং বহিষ্কারের পর দুলালকেও আমরা সেইভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বহিষ্কার করেছেন, এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য বা তার এই আচরণ আগামীতে যাতে এইরকম ভাবে সাংবাদিকের সাথে সে কোনো রকম ব্যবস্থা না করে সে ব্যাপারে তার স্থির মানে মুচেলকা দেওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে লঘু অপরাধটাকে তাকে মাফ করে দিয়েছেন এবং দল তাকে নমিনেশন দিয়েছে। আচ্ছা, আপনাদের প্ল্যান কি, প্রত্যাশা কি? এখানে 3টা আসনের মধ্যে আপনারা কয়টা জিততে চান? আমাদের যে ধারণা তাতে আমরা 3টা আসনেই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তার মানসিক শক্তি লাগবে, সেই শক্তিটা হলো যে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হইতে হবে। এনসিপির প্রতিনিধি, আপনার কাছ থেকে শুনি যে আপনাদের কি অবস্থা এখানে, কি আসলে আপনারা নির্বাচনে যাবেন নাকি কি পরিকল্পনা কি? ধন্যবাদ। যদি 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন হয়, তার আগে আপনার কাছে আর একটা সম্পর্ক প্রশ্ন করি যে এখানে আপনার সম্পর্কে শুনেছি যে আপনি আগে আওয়ামী লীগের কোনো না কোনো রাজনৈতিক সাথে ছিলেন। ধন্যবাদ। খুব মজার একটা প্রশ্ন। সেটা হচ্ছে আসলে আমি রাজনীতিতে কখনোই সক্রিয় ছিলাম না। আমার পুরো পরিবার যারা আছে মুরব্বীরা তারা বিএনপি এবং জামাত সাথেই সম্পৃক্ত। আমার আব্বা উনি প্রয়াত, উনি আমৃত্যু উনি জামাত ইসলামের সাথে জড়িত ছিল, এবং আমার চাচা বোন যারা আছে তারা বিএনপির সাথে সম্পৃক্ত। আমি বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতাম, কখনোই প্রেসটায় ছিলাম না। তো আমার সাথে একটা ট্রাভেলিং হয়েছে, আমাকে একটা সহায়তা দেওয়ার কথা। আমার একটা ফান্ড ছিল, আমি প্রত্যেক শুক্রবার কিছু পাগল এবং দুস্থ মানুষে খিচুড়ি রান্না করে খাওয়াতাম। তো আমার সাহায্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে আইডি কার্ড এবং আমার একটা ছবি নেওয়া হয়েছিল। তো ছবি নেওয়ার শুধু আইডি কার্ড নিয়েই আমার একটা কমিটির ভিতরে আমার নাম দিয়ে দিয়েছে, যেটা আমি আদৌ জানতামই না। এবং আমি যখন জানতে পারছি তাৎক্ষণিকভাবে আমি, যেখানে ধরেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে একটা পদ পাওয়ার জন্য কত রকমের তদবির, টাকা পয়সা লেনদেন, কত কিছু হইতো, সে জায়গায় আপনার এমনি এমনি দিয়ে দিল। আমি আদৌ জানি না যে এই প্রতিষ্ঠানটা কোথায়, এর অফিস কোথায়, এদের মিছিল মিটিং হয়েছে কিনা, এ ব্যাপারে যদি কোনো কারো কাছে কোনো প্রমাণ থাকে আমাকে দেখাইতে বলেন। এখানকার কি নির্বাচনে যাবেন আপনারা, কি প্ল্যান? হ্যাঁ, অবশ্যই আমাদের 300 আসন নিয়ে নির্বাচনে যাওয়ার একটা প্ল্যানিং আছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচনে যদি আমাদের দল থেকে এভাবে মনোনয়ন দেওয়া হয় আমরা অবশ্যই যাব। আপনাদের এখানে যে কয়জন আছে, আমি কয়েকটা নিউজ দেখলাম যে এই 2 গ্রুপ হয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। না, আসলে আমাদের এখানে কোনো গ্রুপিংই নেই। এটা হচ্ছে আমাদের 13 তারিখে যে পথসভা ছিল, সেই পথসভায় পথ চলাকে কেন্দ্র করে, দ্রুত পারাপারি কেন্দ্র করে নিজেদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। সেটা আমাদের প্রতিপক্ষ যারা আছে আমাদেরকে ঘায়াল করার জন্য সেটাকে একটা সংঘর্ষ রূপ নিয়েছে। আসলে ধরনের কোনো কিছু নেই। আচ্ছা, আমরা একটু বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের এখানকার পরিকল্পনা কি? কয়টা আসন এখানে আপনারা পাবেন বলে ধারণা করতেছেন? আমরা তো প্রত্যাশা করি আমরা ইনশাআল্লাহ সরকার গঠনের মতো আসন আমরা পাবো ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। তো এটা এখন আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা যেহেতু পিরোজপুরে আলোচনা করছি, পিরোজপুর কেন্দ্রিক বলতে চাই যে আমরা আসলে পিরোজপুরকে শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দ্যের একটি জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কিছু কাজ করছি। আমরা পিরোজপুর আমার কিছু অঙ্গীকারনামাও আমরা জনগণের সামনে পেশ করেছি,
যে আমরা যদি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার দয়ায় আমরা যদি এই এলাকার মানুষের সেবক হতে পারি, খাদেম হতে পারি, তাহলে আমরা কি কি কাজ করব সেই বিষয়ে আমরা কিছু বক্তব্য, আমাদের কিছু অঙ্গীকার আমরা জনগণের সামনে পেশ করেছি। আমি আশা করছি জনগণ আমাদের কথাকে বিশ্বাস করবে, বিকজ এই কথাটি এই উপস্থিত এই যে শত জনতা সবার সামনে বলতে পারি যে পিরোজপুর 1 আসনে দৃশ্যমান যত উন্নয়ন সেটি আল্লামা সাঈদী যখন এমপি ছিলেন তার হাতেই হয়েছে। আর তিনি যে ওয়াদা করেছেন, তিনি যে ওয়াদাগুলি করেছেন, ওয়াদাগুলি তিনি প্রত্যেকটি পূরণ করেছেন। তো তার সন্তান হিসেবে আমি যখন এখানে আমার দল আমাকে নমিনেশন দিয়েছে, আমি ইনশাআল্লাহ আমরা যে ওয়াদাগুলি করছি প্রত্যেকটি ওয়াদা আমরা পূরণ করব। আপনি যেটা বলছিলেন, আমরা আপনার কাছ থেকে 30 সেকেন্ডে শুনবো যে কি পরিকল্পনা। এইটা অনেকেই জিজ্ঞেস করেছেন, আমরা যা হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা তো ফেরত আর সুযোগ নেই। আপনারা এই পিরোজপুরকে কিভাবে দেখতে চান? ধন্যবাদ। যা হয়ে গেছে এটা হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু আমরা এই হয়ে গেছে মধ্যে সে মধ্যে থাকতে চাই না। আপনি জানেন যে আমরা সবার আগে বিচার চেয়েছি। 5 তারিখের পরে আমার 3টি জিনিস আমাদের দাবি ছিল। প্রথম দাবি আমাদের বিচার, দ্বিতীয় দাবি ছিল আমাদের সংস্কার, তৃতীয় দাবি আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা আমাদের 3 দাবি থেকে কিন্তু এখনো সরে আসেনি। আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা 8টি দল রাজপথে যুগপথ আন্দোলন করছে। আর এরপরে আন্দোলনের প্রেক্ষিতে হোক বা সরকারের শুভবুদ্ধি উদয় হলে সরকার যদি বিচার প্রক্রিয়া সংস্কার শেষে একটা সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে আমাদের পরিকল্পনা হলো এই পিরোজপুর অবহেলিত একটি এলাকা, উন্নয়ন বঞ্চিত একটি এলাকা, এই এলাকায় সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ যদি দয়া করেন, এলাকার জনগণের ভালোবাসা দোয়া নিয়ে আমি যদি এলাকার মানুষের সেবক হিসেবে নির্বাচিত হই, সর্বপ্রথম যে কাজটি আমি করতে চাই সেটা হলো এই পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করাতে চাই, যাতে করে এই অঞ্চলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়, এই অঞ্চলে ব্যাপক পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্ব দূর হয়। আমাদের এলাকার জনগণ যত মেজর কোনো প্রবলেম না হলে তার সকল রোগের চিকিৎসা পিরোজপুর থেকে করাতে পারে, আমরা সেরকম একটি ব্যবস্থা করতে চাই। সর্বশেষ আমাদের এই যে ভেঙে পড়া সড়ক ব্যবস্থা, যেখান থেকে আমাদের মানুষেরা হাঁটাচলা ঠিক মতো করতে পারছে না, গাড়ি ঘোড়াতে বহু দূরের হিসাব। শুধুমাত্র পিরোজপুরে আল্লামা সাঈদীর জন্মস্থান, এই রাজনৈতিক প্রতিহিংসা পিরোজপুরকে তারা উন্নয়ন থেকে আলাদা করে দিয়েছিল। আর আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ, সর্বপ্রথম পিরোজপুরের প্রত্যেকটি রাস্তা উন্নয়নের মাধ্যমে আমরা উন্নয়ন ব্যবস্থাকে জনগণের দোর করে পৌঁছে দেবো। আচ্ছা, ছোট করে যদি আপনি আপনার পরিকল্পনা একটু বলেন যে আপনারা আসলে কি প্ল্যান নিয়ে এগোচ্ছেন এবং পিরোজপুরকে কোথায় দেখতে চান? আমরা যেহেতু এই অঞ্চলের নেতৃত্ব দেওয়ার আশা রাখি, সে কারণে আমাদের দাবি এখন এইটা, আমাদের দায়িত্বই এইটা যে এই অঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে যেসব প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়াগুলা, সরকারি সাহায্য সহযোগিতা যেগুলো আসবে সেগুলা দিয়েই তাদের সাপোর্ট দেওয়া হবে। আমাদের পিরোজপুরবাসীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে আপনারা জানেন আমাদের একটু কথা না বললেই নয়, যেটা মাসুদ ভাই বলেছেন ওটার বাহিরে যেটা আছে সেটা আমি বলছি। ইতিপূর্বেই আমাদের 8টি দল এক বাক্স নীতিতে নির্বাচন করতে যাচ্ছে। যেখানে জামাতের প্রার্থী থাকবে সেখানে ইসলামী আন্দোলন বা অন্য দলের থাকবে না, যেখানে ইসলামী আন্দোলন থাকবে সেখানে জামাতের প্রার্থী থাকবে না, এরকম একটা বাক্স হবে ইনশাআল্লাহ। সেই দিক থেকে বিবেচনায় আমরা আশা করি ইসলামী আন্দোলনের পক্ষেও পিরোজপুরে একটা ভালো রেজাল্ট আমরা আশা করছি। আচ্ছা, দ্বিতীয় হলো, সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, মাদকের ব্যাপারে কেউ বলার হয়তো সময় পাননি, অন্তত ইসলামী আন্দোলনের এই এলাকায় প্রতিনিধি নির্বাচিত হলে এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করা হবে, যুব সমাজের চরিত্র আর নষ্ট করতে দেওয়া যাবে না। আচ্ছা, স্টার নিউজকে ধন্যবাদ। জি, পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম, আল্লাহ হাফেজ। জি, আপনার যদি কিছু থাকে তাহলে 10 সেকেন্ড, আমাদের সময় শেষ। আমিও স্টার নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পিরোজপুরে করে দেওয়ার জন্য। তবে কথা হচ্ছে আসলে আমরা সব দেশপ্রেমিক এবং দক্ষ নাগরিকের হাতে আমাদের বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে চাচ্ছি, সেই লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজও শুরু করছি। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, এনসিপি কে অনেক 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 ধন্যবাদ আপনাদের 4 জনকেই। এইটা অবহেলিত জেলা, এটা পরিষ্কার, এটা পিছিয়ে পড়া জেলা, এটা পরিষ্কার। এটা বাংলাদেশের শুরুতেই বলছিলাম যে 3টা যদি দরিদ্র জেলা বাংলাদেশে বলেন, পিরোজপুর তার একটা। এই পিরোজপুরের মানুষের এই আশা আকাঙ্ক্ষার পূরণ হোক এবং একটা পরিবর্তনের মধ্য দিয়ে এই পিরোজপুরের মানুষের জীবিকা সেটা পরিবর্তন হবে সামনের দিকে। অনেক ধন্যবাদ সবাইকে যারা আজকে আমাদের সাথে ছিলেন।